আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, মেহেরপুর 12, ঢাকা 1216। সহকারী অধ্যাপক জোবায়দা সামিয়া খাতুন বলছি। দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা, ইতিপূর্বে আমি তোমাদের রিকোয়েস্টে একবার চ্যাপ্টারকে রিপিট করেছি। এখন আর দুটো চ্যাপ্টার আছে, যে দুটো চ্যাপ্টার থেকে যদি আমি তোমাদেরকে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দিই, তাহলে যে কয়টা শর্ট সিলেবাসে আছে সবগুলো জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা যদি কেউ না পেয়ে থাকো কোনোটা, তাহলে আমাকে মেসেঞ্জারে জানাবে, আমার মেসেঞ্জারে তোমরা জানিয়ে দেবে, আমি তখন সেই জিনিসটা তোমাদেরকে আবার রিপিট করার চেষ্টা করব। যাই হোক, আজকে আমরা ত্রয়োদশ যে বিষয়টা আছে, যে রোগ ও পথ্য ব্যবস্থাপনা, আজকে আমরা এই অধ্যায় থেকে কথা বলবো। এই অধ্যায় থেকে আমরা কিছু জ্ঞানমূলক এবং কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে কথা বলবো। যদি তোমরা একটু খেয়াল করে শোনো এবং যেগুলো তোমাদের কাছে নেই সেগুলো লিখে নাও, হয়তোবা তোমরা আশা করি ভালো রেজাল্ট করতে পারবে। এই মোটমাট প্রত্যেকটা প্রশ্নের 3 নাম্বার যদি কনফার্ম করা যায়, তাহলে বাকি যে 7 নাম্বার থাকে সেখান থেকে কিন্তু আমরা 7-এর থেকেও যদি আবার 4 উঠাতে পারি, 4 আর 3-এ কিন্তু একটা ভালো নাম্বার চলে আসে। আর যারা একটু ভালো লিখবে তো 5 পাওয়াই যেতে পারে। 5 যদি আমরা 7-এর মধ্যে তুলতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমাদের কিন্তু 80% নাম্বার চলে আসছে। যাই হোক, আমি আজকে তোমাদের এই রোগ ও পথ্য ব্যবস্থাপনা এই অধ্যায় থেকে তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করছি। প্রথম প্রশ্নই আমার, ডায়াবেটিস কি? 1 নম্বরের প্রশ্ন, ডায়াবেটিস কি? উত্তর, ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ। ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ। দ্বিতীয় প্রশ্ন, সুষম খাদ্য শরীরকে সুস্থ রাখে, বুঝিয়ে লেখো। সুষম খাদ্য শরীরকে সুস্থ রাখে, বুঝিয়ে লেখো। উত্তর, যে খাদ্যে দেহের চাহিদা অনুসারে পুষ্টি উপাদান পরিমিত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে। সুষম খাদ্যে 6টি খাদ্য উপাদান, যথা কার্বোহাইড্রেট, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি প্রয়োজনীয় পরিমাণে থাকে, তাকে আমরা সুষম খাদ্য বলি। সুষম খাদ্য দেহে শক্তি সরবরাহ, বৃদ্ধি সাধন, ক্ষয় পূরণ এবং রোগ প্রতিরোধ করে। আমি এইটুকু আবার রিপিট করছি, তারপরে আমরা আবার পৃষ্ঠা উল্টিয়ে বাকিটা দেখাবো। এইটুকু রিপিট করতে যে আমি আবারও বলছি, যে খাদ্যে দেহের চাহিদা অনুসারে পুষ্টি উপাদান পরিমিত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে। সুষম খাদ্যে 6টি উপাদান আছে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, স্নেহ বা লিপিড, ভিটামিন, খনিজ লবণ ও পানি প্রয়োজনীয় পরিমাণে থাকে। সুষম খাদ্য দেহে শক্তি সরবরাহ, বৃদ্ধি সাধন, ক্ষয় পূরণ এবং রোগ প্রতিরোধ করে। খাদ্য যদি সুষম না হয়, অর্থাৎ খাদ্যে যদি কোনো একটি বা একাধিক উপাদান দীর্ঘদিন বাদ পড়ে যায়, তাহলে শারীরিক অসুস্থতা দেখা দেবে। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সকলেরই সুষম খাদ্যের প্রয়োজনীয়তা রয়েছে। রিপিট, খাদ্য যদি সুষম না হয়, অর্থাৎ খাদ্যে যদি কোনো একটি বা একাধিক উপাদান দীর্ঘদিন বাদ পড়ে যায়, তাহলে
শারীরিক অসুস্থতা দেখা দেবে। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সকলেরই সুষম খাদ্যের প্রয়োজনীয়তা রয়েছে। এরপরের প্রশ্ন, মেনু তৈরি করা হয় কেন? মেনু তৈরি করা হয় কেন? সুষম খাদ্য ব্যবস্থাপনার জন্য মেনু তৈরি করা হয়। সুষম খাদ্য ব্যবস্থাপনার জন্য মেনু তৈরি করা হয়। পরের প্রশ্ন, আলসার বেশি হলে কি সমস্যা হয়? ব্যাখ্যা করো। আলসার বেশি হলে কি সমস্যা হয়? ব্যাখ্যা করো। আলসার বেশি হলে রক্ত পায়খানা, রক্ত বমি দেখা যায়। ঘাড়ের তীব্রতা বেশি হলে গ্রন্থি ছিঁড়ে যায়। খালি পেটে ব্যথা বেশি অনুভূত হয়। এই রোগের ঠান্ডা দুধ খেলে উপশম হয়। আবার বলছি, আলসার বেশি হলে রক্ত পায়খানা, রক্ত বমি দেখা যায়। ঘাড়ের তীব্রতা বেশি হয়, গ্রন্থি ছিঁড়ে যায়। খালি পেটে ব্যথা বেশি অনুভূত হয়। এ রোগে ঠান্ডা দুধ খেলে উপশম হয়। এবারের প্রশ্ন, জন্ডিস হলে চর্বি জাতীয় খাদ্য পরিপাকে বিঘ্ন ঘটে। প্রশ্নটা কি? জন্ডিস রোগে কোন জাতীয় খাদ্য পরিপাকে বিঘ্ন হয়? আবারও বলছি, জন্ডিস রোগে কোন জাতীয় খাদ্য পরিপাকে বিঘ্ন হয়? জন্ডিস হলে চর্বি জাতীয় খাদ্য পরিপাকে বিঘ্ন হয়। জন্ডিস হলে চর্বি জাতীয় খাদ্য পরিপাকে বিঘ্ন হয় বা ঘটে। পথ্য পরিকল্পনায় রোগের বৈশিষ্ট্য বিবেচনা করা হয় কেন? পথ্য পরিকল্পনায় রোগের বৈশিষ্ট্য বিবেচনা করা হয় কেন? পথ্য পরিকল্পনায় সঠিকভাবে রোগ নির্ণয় এর কারণ হলো রোগটি সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। পথ্য পরিকল্পনায় সঠিকভাবে রোগ নির্ণয় এর কারণ এবং রোগটি সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। যখন পথ্য পরিকল্পনা করা হবে, কোন রোগীর জন্য করা হচ্ছে সেই জিনিসটা অবশ্যই আগে জেনে নিতে হবে। রোগের জন্য পরিপাক ও বিপাকে যে পরিবর্তন হয় তার প্রকৃতি জানতে হয়। রোগীর শরীরে যদি কোনো বিশেষ উপাদান কম থাকে তবে সেই বিশেষ উপাদান সমৃদ্ধ খাদ্য রোগীকে পরিবেশন করা উচিত। যেমন দৈনিক অ্যানিমিয়া রোগের দেহে লৌহের স্বল্পতা দেখা দেয়। তখন রোগীকে লৌহ সমৃদ্ধ খাদ্য যেমন কলিজা, ডিম, লাল শাক এগুলো দিতে হয়। আবারও বলছি, পথ্য পরিকল্পনায় সঠিকভাবে রোগ নির্ণয় এর কারণ এবং রোগটি সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। রোগের জন্য পরিপাক ও বিপাকে যে পরিবর্তন হয় তার প্রকৃতি জানতে হয়। রোগীর শরীরে যদি কোনো বিশেষ উপাদান কম থাকে তাকে সেই বিশেষ উপাদান সমৃদ্ধ খাদ্য রোগীকে পরিবেশন করতে হয়। যেমন অ্যানিমিয়া রোগে দেহে লৌহের স্বল্পতা দেখা দেয়। তখন রোগীকে লৌহ সমৃদ্ধ খাদ্য যেমন কলিজা, ডিম, লাল শাক এই ধরনের খাদ্যগুলো দিতে হয়। এখনকার প্রশ্ন হচ্ছে, আমাশয় কত প্রকার? উত্তর হচ্ছে আমাশয় 2 প্রকার। আমাশয় কত প্রকার?
আমাশয় দুই প্রকার। জন্ডিস রোগীর পথ্য কিরূপ হতে হবে ব্যাখ্যা করো। জন্ডিস রোগীর পথ্য পরিকল্পনার সময় উচ্চ জৈব মূল্যের প্রোটিন, কার্বোহাইড্রেট প্রধান খাদ্য এবং মাঝারি পরিমাণে লিপিড বা স্নেহ ও ভিটামিন রাখতে হবে। জন্ডিস রোগীকে জাউ ভাত, মুরগির বাচ্চার স্যুপ বা তরলীকৃত খাদ্য, ডাবের পানি, আখের রস, গ্লুকোজ, লেবুর শরবত, ফলের রস এগুলো খেতে দিতে হবে। এছাড়া হালকা তেল মশলা দিয়ে খাবার রান্না করতে হবে। রিপিট, জন্ডিস রোগের পথ্য কিরূপ হবে তা ব্যাখ্যা করো। জন্ডিস রোগীর পথ্য পরিকল্পনার সময় উচ্চ জৈব মূল্যের প্রোটিন, কার্বোহাইড্রেট প্রধান খাদ্য এবং মাঝারি পরিমাণে লিপিড বা স্নেহ ও ভিটামিন রাখতে হবে। জন্ডিস রোগীকে জাউ ভাত, মুরগির বাচ্চার স্যুপ বা তরলীকৃত খাদ্য, ডাবের পানি, আখের রস, গ্লুকোজ, লেবুর শরবত, ফলের রস এই ধরনের খাবারগুলো দিতে হবে। এছাড়া হালকা তেল মশলা দিয়ে খাবার রান্না করতে হবে। এবারের প্রশ্ন, পথ্য কাকে বলে? পথ্য কাকে বলে? যে খাবার রোগীর চাহিদা ও রোগের লক্ষণ অনুযায়ী উপযোগী, যথার্থ ও পরিমিত এবং যা ওই রোগ উপশম করে রোগীকে সুস্থ রাখতে সাহায্য করে তাকে পথ্য বলে। রিপিট, পথ্য কাকে বলে? যে খাবার রোগীর চাহিদা ও রোগীর লক্ষণ অনুযায়ী উপযোগী, যথার্থ ও পরিমিত এবং যা ওই রোগ উপশম করে রোগীকে সুস্থ রাখতে সাহায্য করে তাকে পথ্য বলে। এরপরের প্রশ্ন, আঁশ জাতীয় খাবার কোষ্ঠকাঠিন্য দূর করে, বুঝিয়ে লেখো। আঁশ জাতীয় খাবার কোষ্ঠকাঠিন্য দূর করে, বুঝিয়ে লেখো। উত্তর, শাক সবজি খেলে মল অপেক্ষাকৃত দ্রুত নিষ্কাশিত হয়। কোষ্ঠকাঠিন্য হলে প্রচুর পরিমাণে শাক সবজি ও ফলমূল খেতে হয়, কারণ শাক সবজি ও ফলের আঁশ কোষ্ঠ পরিষ্কারে সহায়তা করে। খাবার আঁশের পরিমাণ বাড়ানো হলে মলের পরিমাণও বাড়ে। সুতরাং আঁশ জাতীয় খাবার কোষ্ঠকাঠিন্য দূর করে। রিপিট, আঁশ জাতীয় খাবার কোষ্ঠকাঠিন্য দূর করে, বুঝিয়ে লেখো। শাক সবজি খেলে মল অপেক্ষাকৃত দ্রুত নিষ্কাশিত হয়। কোষ্ঠকাঠিন্য হলে প্রচুর পরিমাণে শাক সবজি ফলমূল খেতে হবে, কারণ শাক সবজি ও ফলের আঁশ কোষ্ঠ পরিষ্কারে সহায়তা করে। খাবারে আঁশের পরিমাণ বাড়ানো হলে মলের পরিমাণও বাড়ে। সুতরাং আঁশ জাতীয় খাবার কোষ্ঠকাঠিন্যতা দূর করে। উচ্চ রক্তচাপ কাকে বলে? উচ্চ রক্তচাপ কাকে বলে? যখন রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তখন এই অবস্থাকে উচ্চ রক্তচাপ বলে। যখন রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তখন এই অবস্থাকে উচ্চ রক্তচাপ বলে। হৃদরোগ কেন কম ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ করতে বলা হয়? যখন কারো হৃদরোগ হয় তখন
কম ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ করতে বলা হয়? কেন বলা হয়? হৃদরোগে ক্যালোরি, কার্বোহাইড্রেট, লিপিড বা স্নেহ জাতীয় খাদ্য নিয়ন্ত্রণ করতে হয়। করোনারি নামক ধমনী থেকে হৃৎপিণ্ডে খাদ্য উপাদান ও অক্সিজেন সরবরাহ করা হয়। এই ধমনীর গায়ে চর্বি ও লিপিড বা স্নেহ পদার্থ জমে ধমনী সরু হলে একে প্লাগ বলে। এর ফলে রক্ত চলাচল ও অক্সিজেনের সরবরাহ ব্যাহত হয় এবং হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত হয়। করোনারি ধমনী বন্ধ হয়ে যাওয়ার ফলে হৃদরোগ বা অ্যাটাক, যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি, সেটা হয়। এ কারণে হৃদরোগে কম ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ করতে বলা হয়। রিপিট, হৃদরোগে কেন কম ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ করতে বলা হয়? উত্তর, হৃদরোগে ক্যালোরি, কার্বোহাইড্রেট ও লিপিড বা স্নেহ জাতীয় খাদ্য নিয়ন্ত্রণ করতে হয়। করোনারি নামক ধমনী থেকে হৃৎপিণ্ডে খাদ্য উপাদান ও অক্সিজেন সরবরাহ করা হয়। এই ধমনীর গায়ে চর্বি ও লিপিড বা স্নেহ পদার্থ জমে ধমনী সরু হলে একে প্লাগ বলে। এর ফলে রক্ত চলাচল ও অক্সিজেন সরবরাহ ব্যাহত হয় এবং হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত হয়। করোনারি ধমনী বন্ধ হয়ে যাওয়ার ফলে হৃদরোগ বা হার্ট অ্যাটাক হয়। এ কারণে হৃদরোগে কম ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ করতে বলা হয়। এবারে প্রশ্ন, উচ্চ রক্তচাপ হলে খাবারে কোন উপাদান কমাতে হয়? উচ্চ রক্তচাপ হলে খাবারে কোন উপাদানটি কমাতে হয়? উচ্চ রক্তচাপ হলে খাবারে লবণের পরিমাণ কমাতে হয়। উচ্চ রক্তচাপ হলে খাবারে লবণের পরিমাণ কমাতে হয়। পরের প্রশ্ন, ডায়রিয়া কেন হয়? ডায়রিয়া কেন হয়? উত্তর, খাবার ও পানির মাধ্যমে পরিপাক তন্ত্রে জীবাণুর সংক্রমণের ফলে ডায়রিয়া হয়। এতে পরিপাক তন্ত্র সরাসরি আক্রান্ত হয় এবং শরীর থেকে পানি ও লবণ বের হয়ে যায়। এই রোগে শিশুরাই আক্রান্ত হয় বেশি। রিপিট, ডায়রিয়া কেন হয়? খাবার ও পানির মাধ্যমে পরিপাক তন্ত্রে জীবাণুর সংক্রমণের ফলে ডায়রিয়া হয়। এতে পরিপাক তন্ত্র সরাসরি আক্রান্ত হয় এবং শরীর থেকে পানি ও লবণ বের হয়ে যায়। এই রোগে শিশুরাই আক্রান্ত হয় বেশি। পরবর্তী প্রশ্ন, কিসের অভাবে ডায়াবেটিস দেখা দেয়? কিসের অভাবে ডায়াবেটিস দেখা দেয়? উত্তর, ইনসুলিনের অভাবে ডায়াবেটিস দেখা দেয়। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস দেখা দেয়। এবারের প্রশ্ন, কিসের অভাবে ডায়াবেটিস দেখা দেয়? আমরা এই প্রশ্নটা একটু আগে আলোচনা করেছি। তাহলে এবার আমরা আসি ডায়াবেটিসটির লক্ষণগুলো কি। ডায়াবেটিসের লক্ষণগুলো লেখো বা কি? রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে ডায়াবেটিস দেখা দেয়।
ডায়াবেটিসের প্রধান লক্ষণগুলো হলো ওজন কমতে থাকা, ঘন ঘন প্রস্রাব হওয়া, ঘন ঘন পিপাসা লাগা এবং দুর্বলতা অনুভব করা। রিপিট, রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে ডায়াবেটিস দেখা দেয়। এই যে শর্করা বলা হচ্ছে, এটা হচ্ছে কার্বোহাইড্রেট ভেঙে আসলে আমাদের শরীরে যায় হলো গ্লুকোজ অথবা ফ্রুক্টোজ অথবা গ্যালাক্টোজ। গ্লুকোজটা আসে আটা, ভাত এগুলো থেকে, আর ফ্রুক্টোজ আসে ফলের চিনি থেকে, আর গ্যালাক্টোজ আসে দুধের মিষ্টি থেকে। আমরা যখন পরিপাক করব এই কার্বোহাইড্রেটে, তখন আমরা এটা জানতে পারব। তো সেইটাকে বলা হয় কার্বোহাইড্রেট, না বলে এখানে শর্করা বলেছে যাতে সহজে বোঝা যায়। তাহলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে ডায়াবেটিস দেখা দেয়। তার মানে শরীরে যখন গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন ডায়াবেটিস দেখা যায়। তোমরা শর্করা না লিখে যদি গ্লুকোজ দেখো তাও উত্তরটা সঠিক হবে। ডায়াবেটিসের প্রধান লক্ষণগুলোই হলো ওজন কমতে থাকা, ঘন ঘন প্রস্রাব হওয়া, ঘন ঘন পিপাসা লাগা এবং দুর্বলতা অনুভব করা। এরপরের প্রশ্ন, কোন ভিটামিন রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়? কোন ভিটামিন রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়? ভিটামিন সি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। ভিটামিন সি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। আমরা এই ভিটামিন সি সবচেয়ে বেশি পাই আমলকি, তারপরে পাই লেবুতে। সাধারণত আমাদের খাবার পরে যদি আমরা এক টুকরা লেবু খেয়ে নেই, অথবা খাওয়ার পরে যদি আমরা একটা আমলকি মুখে দেই, তাহলে কিন্তু আমাদের এই যে এক ধরনের যে কোলেস্টেরল, রক্তের যে কোলেস্টেরল সেটা কমে যাবে, আর খাবারের ভিতরে যে চর্বি বা স্নেহ বা লিপিড জাতীয় যে জিনিসটা আছে সেটা ডাইলুট হতে সহজে সহযোগিতা করবে। এরপরের প্রশ্নটাই হচ্ছে আমাদের, পথ্যের ঘনত্ব বলতে কি বোঝায়? পথ্যের ঘনত্ব বলতে কি বোঝায়? পথ্য পরিকল্পনায় পথ্যের ঘনত্ব বিবেচনা করা হয়। পথ্য পরিকল্পনায় ঘনত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন জলীয় পথ্য বলতে ডাবের পানি, স্যালাইন, তরল পদার্থ, দুধ বা ফলের রস। নরম পথ্য হচ্ছে জাউ ভাত, নরম সিদ্ধ ডিম, মাছের ঝোল, নরম পুডিং এগুলো। এবং আঁশযুক্ত পথ্য বলতে মাছ, কলা, পাকা পেঁপে ইত্যাদিকে বোঝায়। রিপিট করছি, পথ্য পরিকল্পনায় পথ্যের ঘনত্ব বিবেচনা করা হয়। পথ্য পরিকল্পনার ঘনত্ব একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন যদি বলা হয় জলীয় পথ্য, তাহলে আমরা পাবো সেখানে ডাবের পানি, স্যালাইন, তরল পথ্য, দুধ বা ফলের রস। যদি বলা হয় নরম পথ্য, তাহলে সেখানে আমরা পাবো জাউ ভাত, নরম সেদ্ধ ডিম, মাছের ঝোল, নরম পুডিং। আর যদি বলা হয় আঁশযুক্তীয় পথ্য, তাহলে আমরা বলবো যে মাছ, কলা, পাকা পেঁপে ইত্যাদি এই ধরনের খাবারগুলোকে আমরা বুঝতে পারব। এবারের প্রশ্ন, সুস্থ ব্যক্তির সিস্টোলিক চাপ কত ধরা হয়? সুস্থ ব্যক্তির সিস্টোলিক চাপ কত ধরা হয়? সুস্থ ব্যক্তির সিস্টোলিক চাপ 120 ধরা হয়। আমরা যখন প্রেশার মাপি তখন বলি প্রেশারের উপরে কত আর নিচে কত, এই উপরটাই হচ্ছে সিস্টোলিক। তাহলে সিস্টোলিকটা স্বাভাবিক হচ্ছে 120। এরপরের প্রশ্ন, আঁশযুক্ত খাবার গুরুত্বপূর্ণ কেন?
আঁশযুক্ত খাবার গুরুত্বপূর্ণ কেন? স্বাস্থ্য রক্ষায় আঁশ জাতীয় খাবার গুরুত্বপূর্ণ। বেশি পরিমাণে আঁশযুক্ত খাদ্য গ্রহণে রক্তে শর্করার মাত্রা বা গ্লুকোজের মাত্রা এবং কোলেস্টেরলের পরিমাণ কমে। এছাড়া আঁশযুক্ত খাদ্য গ্রহণে পিত্তথলির রোগ, মলাশয়ের ক্যান্সার, অর্শ, অ্যাপেন্ডিক্স, হৃদরোগ, স্থূলতা এই ধরনের বিভিন্ন উল্লেখযোগ্য রোগের প্রকোপ কমে যায়। তাই আঁশযুক্ত খাবার গুরুত্বপূর্ণ। রিপিট, আঁশযুক্ত খাবার গুরুত্বপূর্ণ কেন? স্বাস্থ্য রক্ষায় আঁশ জাতীয় খাবার গুরুত্বপূর্ণ। বেশি পরিমাণে আঁশযুক্ত খাদ্য গ্রহণে রক্তে শর্করার মাত্রা ও কোলেস্টেরলের পরিমাণ কমে। এছাড়া আঁশযুক্ত খাদ্য গ্রহণে পিত্তথলির রোগ, মলাশয়ের ক্যান্সার, অর্শ, অ্যাপেন্ডিক্স, হৃদরোগ, স্থূলতা এই ধরনের উল্লেখযোগ্য রোগের প্রকোপ কমে যাবে। তাই আঁশযুক্ত খাবার গুরুত্বপূর্ণ। এর পরের প্রশ্ন, ডায়াবেটিসের কি ধরনের রোগ? আমরা আগেই জেনেছি যে ডায়াবেটিস একটা বিপাকজনিত রোগ। ডায়াবেটিস হলে কোন খাদ্যসমূহ পরিহার করতে হয়? ডায়াবেটিস হলে কোন খাদ্য সমূহগুলো পরিহার করতে হবে? ডায়াবেটিস হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। যে খাবারগুলোতে খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, ডায়াবেটিস হলে সেগুলো বাদ দিতে হবে। যেমন চিনি, গুড়, মিশ্রি, শরবত, ড্রিঙ্কস, জুস, পায়েস, মিষ্টি, ক্ষীর, পেস্ট্রি, কেক ইত্যাদি। যেগুলো মুখে মিষ্টি লাগবে সেটা খাওয়া যাবে না। তাহলে ডায়াবেটিস হলে আমরা কোন খাবারগুলো পরিহার করব? ডায়াবেটিস হয় রক্তে যখন গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, তাহলে যেই খাবারগুলোর মধ্যে গ্লুকোজের পরিমাণ আছে সেই খাবারগুলো আমাদের বাদ দিয়ে দিতে হবে। স্বাভাবিকভাবেই চিনি, গুড়, মিশ্রি, শরবত, ড্রিঙ্কস, জুস, পায়েস, মিষ্টি, ক্ষীর, পেস্ট্রি, কেক এই ধরনের খাবারগুলো তো আমরা খাবই না। উপরন্তু যদি আমরা একটু বেশি সতর্ক হতে চাই, তাহলে মুখে যেই খাবারটা মিষ্টি লাগবে সেটা খাওয়া যাবে না। এবারের প্রশ্ন, শর্করা বিপাককারী হরমোনের নাম কি? শর্করা মানে কার্বোহাইড্রেট, বিপাককারী হরমোনের নাম কি? শর্করা বিপাককারী হরমোনের নাম ইনসুলিন। শর্করা বিপাককারী হরমোনের নাম ইনসুলিন। এবারে প্রশ্ন হচ্ছে, পথ্য বলতে কি বোঝায়? পথ্য বলতে আসলে আমরা কি বুঝি? উত্তর, পথ্য বলতে কোন রোগে আক্রান্ত হলে তাড়াতাড়ি সেরে ওঠার জন্য বা রোগীকে নিয়ন্ত্রণ করার জন্য যে বিশেষ নির্দেশনা অনুযায়ী খাবার গ্রহণ করা হয় তাকে বোঝায়। যেমন ডায়রিয়া হলে যে বিশেষ নির্দেশনা মেনে খাদ্য গ্রহণ করা হয় তাকে ডায়রিয়ার পথ্য বলে। রিপিট করছি আবার, পথ্য বলতে কি বুঝি? পথ্য বলতে কোন রোগে আক্রান্ত হলে তাড়াতাড়ি সেরে ওঠার জন্য বা রোগীকে নিয়ন্ত্রণ করার জন্য যে বিশেষ নির্দেশনা অনুযায়ী খাবার গ্রহণ করা হয় তাকে বোঝায়। যেমন ডায়রিয়া হলে আমরা এক ধরনের নির্দেশনা মেনে খাদ্য গ্রহণ করতে হয়, তাকে বলা হয় ডায়রিয়ার পথ্য। ডায়রিয়ার পথ্য কি? আমরা বলে থাকি সাধারণত স্যালাইন, সবচেয়ে ভালো হচ্ছে রাইস স্যালাইন। যাদের ডায়াবেটিস আছে তাদের পথ্য কি? মিষ্টি জাতীয় খাবারগুলো বাদ দিয়ে খাবার নেওয়া। তাহলে বোঝা যাচ্ছে পথ্য বলতে আমরা বুঝবো মানুষ যে রোগে আক্রান্ত হয়েছে সেটাকে তাড়াতাড়ি সেরে তোলার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য যেই খাবারটাকে নির্দেশ করে সেটাই হচ্ছে পথ্য। এর পরের প্রশ্ন হচ্ছে, রক্তচাপ কাকে বলে?
রক্তচাপ কাকে বলে? অনেকেই আমরা বলি আমাদের প্রেশার রয়েছে। প্রেশার কি প্রেশার? তখন তো ব্লাড প্রেশার বলে না, যে আমার ব্লাড প্রেশার বেড়েছে বা ব্লাড প্রেশার কমেছে এরকম বলে। এই ব্লাড প্রেশার মানে হচ্ছে রক্তচাপ। এই রক্তচাপ বলতে আমরা আসলে কি বুঝি বা কাকে বলে? রক্ত প্রবাহের সময় রক্তবাহী নালীর উপর যে চাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে। খেয়াল করো, রক্ত কিন্তু আমাদের এক জায়গায় থাকে না। আমরা জানি হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত চলাচল করে। প্রতিটা হার্টবিটের সঙ্গেই রক্ত গুলো একটা কোষ্ঠ থেকে আরেকটা কোষ্ঠের মধ্যে চলে যায় এবং প্রতিটা কিন্তু সাইকেল অনুযায়ী রিফাইন হয়ে আমাদের বডিতে ঢোকে। এই রক্তগুলো কিন্তু আমাদের পা এবং মাথা পর্যন্ত উপর নিচ উঠতে থাকে। এই যে রক্ত যে চলাচল করার জন্য যে চাপটা তৈরি হয় সেটাই হচ্ছে ব্লাড প্রেশার বা রক্তচাপ। এর পরের প্রশ্ন হচ্ছে কোষ্ঠকাঠিন্য কিভাবে দূর করা যায়? কোষ্ঠকাঠিন্য কিভাবে দূর করা যায়? শাকসবজি ও তরল খেলে কোষ্ঠকাঠিন্য দূর করা সম্ভব হয়। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য প্রচুর পরিমাণে শাকসবজি ও ফলমূল খেতে হয়, কারণ এগুলোর আঁশ কোষ্ঠ পরিষ্কারে সহায়তা করে। সুষম খাদ্য যতটা শাকসবজি থাকা দরকার, কোষ্ঠকাঠিন্য হলে তার দ্বিগুণ পরিমাণ শাকসবজি খেতে হয়। এ সময়ে চা বা কফি বর্জন করলেই ভালো হয়। রিপিট করছি উত্তরটা, কোষ্ঠকাঠিন্য কিভাবে দূর করা যায়? শাকসবজি ও তরল খাবার খেলে কোষ্ঠকাঠিন্য দূর করা সম্ভব হয়। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য প্রচুর পরিমাণে শাকসবজি ও ফলমূল খেতে হবে, কারণ এগুলো আঁশ কোষ্ঠ পরিষ্কারে সহায়তা করে। সুষম খাদ্যে যতটা শাকসবজি থাকা দরকার, কোষ্ঠকাঠিন্য হলে তার দ্বিগুণ পরিমাণ শাকসবজি খেতে হয়। এ সময় চা বা কফি যারা খান সেটা যদি বর্জন করেন তাহলে খুব ভালো হয়। এর পরের প্রশ্ন হচ্ছে কোন ব্যাকটেরিয়া অ্যামিবিক আমাশয়ের জীবাণু? কোন ব্যাকটেরিয়া অ্যামিবিক আমাশয়ের জীবাণু? অ্যান্টামিবা হিস্টোলাইটিকা অ্যামিবিক আমাশার জীবাণু। আবারও বলছি, অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা অ্যান্টামিবা হিস্টোলাইটিকা অ্যামিবিক আমাশয়ের জীবাণু। পরের প্রশ্ন, জন্ডিস যকৃতের রোগের একটি উপসর্গ, বুঝিয়ে লেখো। জন্ডিস যকৃতের রোগের একটি উপসর্গ, বুঝিয়ে লেখো। জন্ডিস একটি যকৃতের রোগ। দূষিত খাবার ও পানির মাধ্যমে জন্ডিসের জীবাণু মানবদেহে প্রবেশ করে। এছাড়া ইনজেকশন, রক্ত সঞ্চালন ও দৈহিক মিলনের মাধ্যমে দেহে জন্ডিস সংক্রামিত হয়। আবারও বলছি, জন্ডিস যকৃতের রোগের একটি উপসর্গ, বুঝিয়ে লেখো। জন্ডিস একটি যকৃতের রোগ। দূষিত খাবার ও পানির মাধ্যমে জন্ডিসের জীবাণু মানবদেহে প্রবেশ করে। এছাড়া ইনজেকশন, রক্ত সঞ্চালন ও দৈহিক মিলনের মাধ্যমে দেহে জন্ডিস সংক্রামিত হয়। জন্ডিস রোগটা হলে, যার জন্ডিস হয় তার গ্লাস প্লেটগুলো একটু আলাদা করে দেওয়া প্রয়োজন হয়, কারণ হাত ধুয়ে যদি উনি খান তাহলে ওনার ঘাম যদি ওখানে লেগে যায় বা যে পানিতে পড়ে সেখানে কিন্তু সেই পানিটার ভিতরে জন্ডিসের জীবাণু থাকে।
এছাড়া যদি একই সুই দিয়ে বা একই সিরিঞ্জ ব্যবহার করা হয়, ইঞ্জেকশন দেওয়া হয়, বা ডায়াবেটিসের ব্লাড টেস্ট করার জন্য যদি একই সুই ব্যবহার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে জন্ডিস হতে পারে। যদি কারো রক্ত নেয়, যে রক্ত নিচ্ছে, যার রক্তটা নিচ্ছে তার রক্তে যদি জন্ডিস থাকে তাহলেও হতে পারে। আর দৈহিক মিলনের ফলেও কিন্তু এই জন্ডিসটা সংক্রামিত হয়। এর পরের প্রশ্ন হচ্ছে, ডায়রিয়া রোগে দেহের কোন অঙ্গ সংক্রামিত হয়? আমরা কিন্তু এর আগে পড়েছিলাম না যে ডায়াবেটিস হলে পরিপাকতন্ত্রই বেশি সংক্রামিত হয়, তাহলে ডায়াবেটিস রোগে পরিপাকতন্ত্র বেশি সংক্রামিত হবে। এর পরের প্রশ্ন হচ্ছে, উপযুক্ত পথ্যই রোগীর অন্যতম চিকিৎসা, বুঝিয়ে লেখো। উপযুক্ত পথ্যই রোগীর অন্যতম চিকিৎসা, বুঝিয়ে লেখো। রোগীর গ্রহণযোগ্য খাদ্যই হলো পথ্য। রোগীর দৈহিক অবস্থা ও রোগের লক্ষণ বিবেচনা করে পথ্য নির্বাচন করা উচিত। তাই রোগ নিরাময়ে পথ্য পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় রোগ নিয়ন্ত্রণের একমাত্র উপায় হিসাবে বিবেচিত হয় পথ্য। পথ্যের মাধ্যমে রোগীর পুষ্টির চাহিদা নিয়ন্ত্রণ করা হয়, তাই বলা হয় উপযুক্ত পথ্যই রোগীর অন্যতম চিকিৎসা। রিপিট, উপযুক্ত পথ্যই রোগীর অন্যতম চিকিৎসা, বুঝিয়ে লেখো। উত্তর, রোগীর গ্রহণযোগ্য খাদ্যই হলো পথ্য। রোগীর দৈহিক অবস্থা ও রোগের লক্ষণ বিবেচনা করে পথ্য নির্বাচন করা উচিত। তাই রোগ নিরাময়ে পথ্য পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় রোগ নিয়ন্ত্রণের একমাত্র উপায় হিসাবে বিবেচিত হয় পথ্য। পথ্যের মাধ্যমে রোগীর পুষ্টির চাহিদা নিয়ন্ত্রণ করা হয়, তাই বলা যায় উপযুক্ত পথ্যই রোগীর অন্যতম চিকিৎসা। এর পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে, পথ্য পরিকল্পনার উদ্দেশ্য বা বিবেচ্য বিষয় ব্যাখ্যা করো। পথ্যের পরিকল্পনার উদ্দেশ্য বা বিবেচ্য বিষয় ব্যাখ্যা করো। উত্তর, পথ্য অনেক সময় রোগ নিয়ন্ত্রণের একমাত্র উপায় হিসাবে বিবেচিত হয়। পথ্য পরিকল্পনার উদ্দেশ্য হল দেহের চাহিদা অনুযায়ী পুষ্টি উপাদানের যোগান দেওয়া, রোগ নিয়ন্ত্রণ রাখা, প্রতিষেধক কাজ করা এবং রোগীকে তার রোগ অনুযায়ী খাদ্য সরবরাহ করা। রিপিট, পথ্য পরিকল্পনার উদ্দেশ্য বা বিবেচ্য বিষয় ব্যাখ্যা করো। পথ্য অনেক সময় রোগ নিয়ন্ত্রণের একমাত্র উপায় হিসাবে বিবেচিত হয়। পথ্য পরিকল্পনার উদ্দেশ্য হল দেহের চাহিদা অনুযায়ী পুষ্টি উপাদানের যোগান দেওয়া, রোগ নিয়ন্ত্রণে রাখা, প্রতিষেধকের কাজ করা এবং রোগীকে তার রোগ অনুযায়ী খাদ্য সরবরাহ করা। এরপরের প্রশ্ন, উচ্চ রক্তচাপ কি? উচ্চ রক্তচাপ কি? যখন রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তখন সে অবস্থাকে উচ্চ রক্তচাপ বলে। উচ্চ রক্তচাপ তাহলে কি হলো? যখন আমাদের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে তখন তাকে আমরা উচ্চ রক্তচাপ বলবো। এরপরের প্রশ্ন, রোগ নিয়ন্ত্রণে পথ্যের বিশেষ ভূমিকা রয়েছে, ব্যাখ্যা করো। রোগ নিয়ন্ত্রণে পথ্যের বিশেষ ভূমিকা রয়েছে, ব্যাখ্যা করো। রোগ নিয়ন্ত্রণে পথ্যের বিশেষ ভূমিকা আছে। সাধারণত পথ্যের মাধ্যমে
রোগীকে তার রোগ অনুযায়ী খাদ্য সরবরাহ করা হয়, যেমন স্বল্প আঁশযুক্ত খাদ্য, ক্যালোরিযুক্ত খাদ্য, সোডিয়াম বা শর্করা নিয়ন্ত্রণ খাদ্য। পথ্য অনেক সময় রোগ প্রতিরোধক কাজেরও সহায়তা করে। রিপিট, রোগ নিয়ন্ত্রণে পথ্যের বিশেষ ভূমিকা রয়েছে, ব্যাখ্যা করো। উত্তর, রোগ নিয়ন্ত্রণে পথ্যের বিশেষ ভূমিকা আছে। সাধারণত পথ্যের মাধ্যমে রোগীকে তার রোগ অনুযায়ী খাদ্য সরবরাহ করা হয়, যেমন স্বল্প আঁশযুক্ত খাদ্য, ক্যালোরিযুক্ত খাদ্য, সোডিয়াম বা কার্বোহাইড্রেট বা শর্করা নিয়ন্ত্রণ খাদ্য। পথ্য অনেক সময় রোগ প্রতিরোধক কাজেও সহায়তা করে। তো কয়টা প্রশ্ন আছে? এবারে প্রশ্ন, আলসার কি? আমরা অনেক সময় শুনি না আলসার হয়েছে। এই আলসার জিনিসটা কি? পাকস্থলীতে ক্ষত হওয়াকে আলসার বলে। পাকস্থলীতে ক্ষত হওয়াকে আলসার বলে। যখন আলসার হয় তখন দেখবা মানুষ পেটকে চেপে ধরে। আসলে আমাদের পেটের ভেতরে কিন্তু অলওয়েজ হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড মারাত্মক একটা অ্যাসিড। ওইটা ওই যে মানুষের মুখে যে অ্যাসিডটা মারে, এটা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডটা সরাসরি মুখে লাগলে দেখেছো গা কেমন গলে পড়ে যায়? সেরকম জাতীয় একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পেটে আছে, তবে নিশ্চয়ই সেই পরিমাণে নাই যে আমাদের পাকস্থলীটাই গলে যাবে। কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিড অন্যান্য এনজাইমের সঙ্গে মিলে, বিভিন্ন হরমোন আছে যেগুলোর সঙ্গে মিলে আমাদের খাদ্যগুলোকে পরিপাক করে, এবং 24 ঘন্টা পরিপাক তন্ত্রটা এক ধরনের মোচড়াতে থাকে, এবং এটা কিন্তু কাটা কাটা জাতীয় একটা পাকস্থলী। আমরা যখন পাকস্থলী পড়বো তখন জানাবো। এই জিনিসটা যখন কন্টিনিউয়াসলি ঘষতে থাকে, তখন খাবার না থাকলে খালি খালি হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ঘষা খেতে খেতে ক্ষত তৈরি হয়ে যায়, এবং যে কারণে আমাদের এই আলসারটা হয়ে থাকে। এবং এই আলসারের ব্যাপারটা হচ্ছে এরকম, যদি তুমি বারবার অল্প অল্প করে পানি খাও তাহলেও কিন্তু তোমার আলসারটা একটু কম হবে। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে, সুস্থ ব্যক্তির রক্তচাপ কত? সুস্থ ব্যক্তির রক্তচাপ কত? প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির রক্তচাপ 120/80। তার মানে উপরে যেই চাপটা থাকবে, আমরা সিস্টোলিক বলেছিলাম, সেটা থাকবে 120 আর নিচেরটা থাকবে 80। এবার আসি পরের প্রশ্নে। পথ্য পরিকল্পনা বিবেচনার বিষয়গুলোর মধ্যে রোগের প্রকৃতি ও বৈশিষ্ট্য জানা আবশ্যক কেন? পথ্য পরিকল্পনার বিবেচ্য বিষয়গুলোর মধ্যে রোগের প্রকৃতি ও বৈশিষ্ট্য জানা আবশ্যক কেন? উত্তর, পথ্য পরিকল্পনার সময় রোগের প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। পথ্য পরিকল্পনার সময় রোগ সম্পর্কে একটি ধারণা থাকতে হবে। রোগটি জীবাণুঘটিত বা কোনো বিশেষ পুষ্টি উপাদানের অভাবে সৃষ্ট অথবা দেহের বিপাকজনিত ত্রুটি থেকে উৎপন্ন কিনা তা নির্ণয় করা আবশ্যক। রোগীর শরীরে যদি কোনো বিশেষ উপাদান কম থাকে, তবে সেই বিশেষ উপাদান সমৃদ্ধ খাদ্য রোগীকে পরিবেশন করা উচিত। যেমন বয়স্কদের জন্য সহজপাচ্য ও স্বল্প ক্যালোরিযুক্ত খাদ্য নির্বাচন করা উচিত, কিন্তু বাড়ন্ত শিশুর পথ্য উপযুক্ত পুষ্টিগুণ সম্পন্ন ও ক্যালোরি বহুল হওয়া উচিত। আমি আবারও রিপিট করছি, পথ্য পরিকল্পনায় বিবেচ্য বিষয়গুলোর মধ্যে রোগের প্রকৃতি ও বৈশিষ্ট্য জানা আবশ্যক কেন? উত্তর, পথ্য পরিকল্পনার সময় রোগের প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। পথ্য পরিকল্পনার সময় রোগ সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। রোগটি জীবাণুঘটিত
বা কোনো বিশেষ পুষ্টি উপাদানের অভাবে সৃষ্ট অথবা দেহের বিপাকজনিত ত্রুটি থেকে উৎপন্ন কিনা তা নির্ণয় করে নিতে হবে। রোগীর যে শরীরে যদি কোনো বিশেষ উপাদান কম থাকে তবে সেই বিশেষ উপাদান সমৃদ্ধ খাদ্য রোগীকে পরিবেশন করা উচিত। যেমন বয়স্কদের জন্য রোগীকে পরিবেশন করা উচিত। যখন আমরা দেখব যে কোনো বয়স্ক ব্যক্তি আছে তখন তার উপাদানগুলো সেইভাবে দিতে হবে। আচ্ছা, যদি বয়স্ক থাকে তাহলে কি করতে হবে? সহজপাচ্য ও স্বল্প ক্যালোরিযুক্ত খাদ্য নির্বাচন করতে হবে। কিন্তু যদি বাড়ন্ত শিশুর পথ্য উপযুক্ত পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন এবং ক্যালোরি বহুল অবশ্যই হতে হবে। এবারে প্রশ্নটা হচ্ছে, পথ্যের প্রধান তিনটি কাজ কি? পথ্যের প্রধান তিনটি কাজ কি? রোগ হলে সাধারণত পরিপাক ক্ষমতা হ্রাস পায়। এ সময় পুষ্টিকর ও সহজপাচ্য খাদ্য দিয়ে খাদ্য পরিকল্পনা করতে হয়। পথ্য সাধারণত তিনটি কাজ করে, যেমন 1. দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে। 2. দেহে তাপশক্তি উৎপন্ন করে। 3. দেহকে সুস্থ ও সবল করে তুলতে সাহায্য করে। রিপিট, পথ্যের প্রধান তিনটি কাজ কি? উত্তর, রোগ হলে সাধারণত পরিপাক ক্ষমতা হ্রাস পায়, যে পরিপাক করার ক্ষমতা সেটা কমে যায়। এ সময় পুষ্টিকর ও সহজপাচ্য খাদ্য দিয়ে পথ্য পরিকল্পনা করতে হয়। পথ্য প্রধানত তিনটি কাজ করে, যেমন দেহে ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে, দেহে তাপশক্তি উৎপন্ন করে এবং দেহকে সুস্থ ও সবল করে তুলতে সাহায্য করে। আজকে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে আবার বাকিটা পড়ব। এর মধ্যে যদি কেউ তোমরা লিখতে না পেরে থাকো তাহলে আমাকে জানাবে, আমি সেই জায়গাটা আবার রিপিট করব। যাই হোক, আবারও লকডাউন বাড়লো, দেশের অবস্থা খুবই খারাপ, বর্ডারের দিকের অবস্থা আরও খারাপ। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, তিনি সাহায্য না করলে আমরা বেঁচে থাকতে পারবো না। তবে এই সময়ে বেঁচে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ। আল্লাহর কাছে প্রার্থনা করো যেন তিনি আমাদের সহায়তা করেন এবং আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। যতটা সম্ভব বাইরে না গেলেই হয় সেভাবে থেকো। এই ছুটিতে অনেকেই বেড়াতে দৌড়াচ্ছ, প্লিজ তোমরা এই কাজটা করো না, বেড়াতে যেও না। একটু নিজেকে সংযত রাখো, ভালো থাকো, সুস্থ থাকো। সামনে কোরবানির ঈদ, অনেকেই বাড়ির দিকে দৌড়াবে। যদি যেতেই হয় তাহলে একটু আগে চলে যাও, ভিড়ের মধ্যে যেও না, যতটা ভিড় এড়ানো যায়। তবে মাস্ক ছাড়া তোমরা কখনো বের হবে না। মাস্কটাকে এমনভাবে পরবে যাতে ভেতরে বাতাসটা ঢুকতে না পারে। আর দুটো মাস্ক ব্যবহার করলে ভালো, একটা সুতি এবং একটা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা ভালো। অথবা নিজে যদি তোমরা বানিয়ে নিতে পারো, 2 বা 3টে পাতলা কাপড় মিলিয়ে যদি বানিয়ে নিতে পারো তাহলেও ভালো, বা কিনতেও পাওয়া যায়, সেটাও তোমরা কিনতে পারো। তবে সামাজিক দূরত্বটা বজায় রেখো এবং সুস্থ থাকার চেষ্টা করো। আল্লাহ সবাইকে সহযোগিতা করুক, সাহায্য করুক, এই প্রার্থনা করি। আল্লাহ আমাকেও যেন সাহায্য করেন, এই প্রার্থনাটাও তোমরা সবাই মিলে করো। ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি আবার আমাদের সাথে ক্লাসে আমাদের দেখা হবে এবং আমরা ভালোভাবে ক্লাসগুলো আরও মজা করে করতে পারবো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।